অনুষ্ঠানের শুরুতেই দর্শক আপনাদেরকে একটু ভাবতে বলবো। ধরুন আপনার আদরের ছোট বোন স্বপ্ন দেখছে বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু বাবা মায়ের সামর্থ্য নেই। এখন ভরসা একমাত্র আপনি। দর্শক, গ্রাম থেকে শহরে আপনারই কাছে পাঠিয়েছে। ভেবে দেখুন তো এখন আপনি কি করবেন। দর্শক, আর যাই করেন নিশ্চয়ই পড়াশোনা বাদ দিয়ে তাকে দিয়ে পতিতাবৃত্তি করাবেন না, কিন্তু 12 বছরের ছোট্ট বোনকে দিয়ে তাই করিয়েছে পাষণ্ড এক বড় বোন। এরকম কিছু ঘটনা নিয়েই 21-এর চোখের আমাদের এবারের পর্ব। পুরো সময়টাতে আপনাদের সঙ্গে আছি আমি ইলিয়াস হোসাইন। অনুসন্ধানে সহায়তা করেছেন জুলহাস কবির। অন্তু, বয়স 12 বছরের একটু বেশি। গ্রামের বাড়ি চাঁদপুর। বাবা মা যাকে পড়াশোনা করতে ঢাকায় পাঠিয়েছিলেন বড় বোন মাফিয়ার কাছে, আর সেই বোনই কিনা অন্তুকে 2000 টাকার বিনিময়ে 35 বছরের এক যুবকের কাছে দিয়ে দিলেন ঘণ্টা খানেকের জন্য। কেন সেটি নিশ্চয়ই বলার প্রয়োজন নেই, কিন্তু অন্তুর স্বপ্ন পড়াশোনা করবে, নিজেকে ডাক্তার হতে হবে। সেই স্বপ্ন পূরণের যে এমন চড়া মূল্য দিতে হবে সেটি জানা থাকলে হয়তো এমন স্বপ্ন মরে গেলেও দেখতো না অন্তু। এখানে কারা আসে? তাদের নাম জানি না। নাম জানি না। কি করে তারা? যে কাজ করে করে চলে যায়। অন্তুর এই অন্ধকার জীবনে পা দেবার বয়স 2 মাস, কিন্তু প্রথম দিনের সেই দুঃসহ যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা সে আজও ভুলতে পারেনি। বলছে যে তুমি ভাইয়াটার সাথে একটু কথা বলো, আমি আসতেছি। আচ্ছা, বলে চলে গেছে। কে? আমরা আপু। লজ্জার কারণে সে মাকে এসব কথা খুলে বলতে পারেনি। বাসায় জানে? বাড়িতে জানে? না, বাড়িতে জানে না। বাড়িতে কি বলে আনছে? পড়াশোনার জন্য। পড়াশোনার জন্য। আমি আমার আম্মুর কাছে কিছু বলিনি। অন্তুর বোন মাফিয়া গ্রামে 2 বার বিয়ে হবার পর ঢাকায় এসে সবশেষ পরিচয় হয় বাবু নামে একজনের সাথে। মূলত বাবুর কথাতেই মাফিয়া এই পথে পা বাড়ায়। বাবুর সাথে মাফিয়ার বিয়ে হবার পর গ্রাম থেকে মাস 2 আগে নিজের ছোট্ট বোন অন্তুকে আনার পর সবশেষ ভাগ্নি মনিরাকে এ পথের সাথে পরিচয় করায় মাফিয়া। মনিরার বয়স এখন মাত্র 8 বছর। না, আমার আব্বু গুলো জানে না। না জানে তোমার বাইরে পড়াশোনা করতে আবার বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ, কইছে আমার আন্টি। আমরা আম্মু বকা দিচ্ছে, তারপর আব্বুরে। ঘটনার এখানেই শেষ নয়। মাফিয়াকে না জানিয়ে অন্তুর দুলাভাই অর্থাৎ মাফিয়ার স্বামী বাবু নাকি অন্তুকে বিক্রি করবারও চেষ্টা করেছিল, আর তাতেই নিজের বিবেক নাড়া দেয় বাবুর বাসায় আসা যাওয়া আছে এমন একজনের। অন্তুকে উদ্ধারের আশায় ওই মেয়েই আমাদেরকে এসব তথ্য জানান। ওখানে যাওয়ার পরে মেয়েটা আমাকে ইশারা দিয়ে ডাক দিচ্ছে, কথা বলতে চাইছে। তো কথা বলার পরে মেয়েটা আমাকে সব খুলে বললো, এরকম প্রবলেম হয়েছে, কি সমস্যা, ওই ধরনের পরিবেশে আছে, ওর আপন বোনকে দিয়ে কাজ করাইতে চাইছে, এগুলো মেয়েটা আমাকে নিজেই বলছে। পরে মেয়েটা আমাকে লাস্ট টাইম যখন নিজে ফোন দিছিল বাহির সাইড থেকে, মেয়েটা বলছে যে ওকে নাকি বাহিরে পাঠায় দেওয়া হবে। এখন সেটা বিক্রি করে দিবে না ওকে কাজের জন্য পাঠানো হবে, সেটা তো আমাকে খুলে বলতে পারেনি। ওকে বলছিল যে ওকে বাংলাদেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে। তার পরামর্শ এবং কৌশল অবলম্বন করে আমরাও গ্রাহক হিসেবেই বাবুকে ফোন করি, কিন্তু অপরিচিত বলে মাফিয়ার স্বামী বাবু প্রথমে আমাদেরকে যেতে দিতে রাজি হয়নি। হ্যালো, সালাম আলাইকুম বাবু ভাই। বাসায় যাওয়া যাবে নাকি? আপনারা চিনি না, মিশুরি আপাকে চিনি। না, উনি আসবে না, ওই নাম্বার দিল আর কি। ও, ঢাকার বাইরে। পরে অবশ্য বাবুর চেনা জানা একজনের পরিচয় দিলে ভেতরে যাবার অনুমতি মেলে। আপনার নাম কি? মাসুদ। মাসুদ। আপনি কি এখন কোথায় আছেন? আমি এখন আছি মগবাজারে। আর আপনার বাসাটার সাথে আমি চিনি টিনি না। মগবাজার থেকে মুখে থাকলে মার্কেটের সামনে। হ্যাঁ, আর সামনে যে ডান দিকে যে রাস্তা আছে রামপুরের। হ্যাঁ, রামপুরের দিকে, ওই রেল লাইনের দিকে। রেল লাইনের দিকে যাওয়ার আগে হাতের বাম সাইডে সাতনা উইমেন্স ডেন্টাল হাসপাতাল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে এসে আমার ফোন দেন। বাবুর বান্ধবী ঠিক যেভাবে বলেছিল সবকিছু সেভাবেই হয়েছে, কিন্তু এলোমেলো অন্তুর জীবনের গল্প যেন পাহাড়ের চেয়েও দুর্গম আর পাথরের চেয়েও কঠিন মনে হচ্ছিল। কি বলছিল ফারজানাকে? বলছিলাম যে আপু এখানে আমি থাকবো না, আমাকে নিয়ে যান। অসহনীয় এমন জীবন থেকে অন্তু মুক্তি চায়, নিজেকে মুক্ত করতে চায় নিজের বড় বোনের বন্দি নরক থেকে। তোমার কি এগুলি করতে ইচ্ছা করে?
দর্শক, অন্তুর জীবনের করুণ এমন পরিণতি জানার পর আপনাদের কি মনে হয়েছে তা জানি না, কিন্তু আমাদের মনে হয়েছে অন্তুকে উদ্ধার করা প্রয়োজন। অন্তুকে পাচারের হাত থেকে বাঁচানোর জন্য যা যা করা প্রয়োজন আমরা তাই করেছি। এসব তথ্য জানার পর আমরা অন্তুকে উদ্ধারের জন্য পুলিশের সহায়তা চাইলে পুলিশ তাকে উদ্ধারে এগিয়ে আসেন। সন্ধে ৬টা। পুলিশের সাথে মাফিয়ার পাশায় ২১-এর চোখ। থাকে এই কিছুক্ষণ আগে বাড়ি হয়ে গেছে। বাসার ভেতরে যেতেই আমাদেরকে দেখে চমকে ওঠেন মাফিয়া, অথচ মাত্র ২ ঘন্টা আগের ঘটনা অস্বীকার করেন সে। আমি এখানে কোনো কিছুই করি না, আমি বাসার ভেতরে কোনো লোকজন তুলি না, কোনো লোকজন আনি না বাসায়। বাইরের মেয়েদেরকেও পাওয়া যায় মাফিয়ার এই বাসায়, আর ছেলেদের সাথে যোগাযোগের কাজটি করেন তার স্বামী বাবু। এখন যে মেয়েটা আপনার বাসায় আছে সে কেন আসছে? সে কে তাকে আমি চিনি না, অন্য এক লোকের মাধ্যমে তাকে আনা হয়েছে বাসায়। আমি বলেছিলাম যে আমি তোমাকে দেখি, পরে আমি তোমাকে ওই লোকের কাছে পাঠিয়ে দেবো, কিন্তু পরবর্তীতে যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি অন্য কোথাও পাঠাবো তোমাকে। আপনি এই পাঠাপাঠির কাজটা আপনি করেন না? হ্যাঁ। মূলত মাফিয়ার বাসাটি এসব অপকর্মের জন্যই ব্যবহৃত হয়। মাফিয়ার কাজ দুই পক্ষের সাথে যোগাযোগ করিয়ে দেয়া। দেখা গেছে যে আমি যদি গেস্টের কাছ থেকে ৫,০০০ নিয়ে দেই, ওই মেয়েকে আমি ৩ দিয়ে দিই, অন্য যার মাধ্যমে আসে তাকে আমার ১ দিতে হয়, আমার ১ থাকে। আর যদি বাসা ইউজ করতে চায় সেক্ষেত্রে কত টাকা নেন? না, আমার বাসা যদি ইউজ করতে চায়, আমি সহজে কাউকে আনি না, তারপরে যদি আসে আমাকে রুম ভাড়া বাবদ ১,০০০ টাকা দিয়ে যায়। আর মেয়েদের পাওয়া না গেলে মাফিয়া নিজেই এই কাজটি করেন, তখন আবার পুরোটাই তার। আমি সব সময় এটা করি না, আমি বাসায়ও কোনো কিছু করি না। মাস ৩ আগে মাফিয়ার বাচ্চা হবার কারণে আপাতত সে এই কাজ করতে না পারায় নিয়ে আসে অন্তুকে। বয়স কম হবার কারণে ছোট বোন অন্তুর চাহিদাও নাকি অনেক। না, আমি আমার বোনকে দিয়ে তো সবসময়, আমি তো আপনাকে ওই সময় বলেছিলাম ১টা অথবা ২টা কাজ। নিজের বোনকে দিয়ে কেন এ ধরনের ঘৃণ্য কাজ করানো হয় সেই প্রশ্নেরও উত্তর দেয় মাফিয়া। ওর পড়াশোনার খরচ জোগানোর জন্য এই লাইনের সাথে জড়িত হয়েছি ২ মাস যাবত। অনেকেই এসব করতেছে, এখন যদি তুমি এসব করো তোমার ওটা দিয়ে তুমি নিজের লেখাপড়াটা চালায় নিতে পারবা। এক পর্যায়ে মাফিয়া সবকিছু স্বীকার করতে বাধ্য হয়। এরপর পুরো বাসায় শুরু হয় পুলিশের তল্লাশি। পরিস্থিতি দেখে বোঝা যায় যৌনকর্মের পাশাপাশি সেখানে চলে বিভিন্ন অপকর্ম। পরে পুলিশ তাদের সবাইকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সেখান থেকে অন্তুকে রাখা হয়েছে ভিকটিম সাপোর্ট সেন্টারে। দর্শক, ভাবতে বলেছিলাম আপনার ছোট বোনের দায়িত্ব দেয়া হলে আপনি কি করবেন? নিশ্চয়ই এতক্ষণে কিছু একটা ভেবেছেন। একটু মিলিয়ে দেখুন তো মাফিয়ার ভাবনার সাথে আপনার ভাবনা মিলছে কিনা। হয়তো মাফিয়াও এমনটি ভাবেনি, কিন্তু তাকে এ কাজ করতে উৎসাহ জুগিয়েছে তার স্বামী বাবু। বাবুর কথা মনে রাখতে হবে দর্শক, তার কথায় একটু পরে আসবো। তার আগে আপনাদেরকে নিয়ে ঘুরে আসবো অন্তুর গ্রামের বাড়ি থেকে। মাফিয়ার কাছ থেকে ঠিকানা নিয়ে আমরা অন্তুর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হই, কিন্তু মাফিয়ার যে ঠিকানা দিয়েছিল ওই এলাকায় ওই নামে কেউ থাকে না। তুই মেয়ে টাকাটা থাকে এটা আমি চিনি না। আপনি স্থানীয়? হ্যাঁ, চিনি না, এই নামে কেউ নাই? নাই, নামে আমি চিনি না। তার মানে আমাদেরকে ভুল ঠিকানা দেওয়া হয়েছে। আমরা শেষ পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পর অন্তুর মামার বাড়ি খুঁজে পাই। অন্তুর মামা মজনু মিয়া মাফিয়ার ব্যাপারে সে জানে, তার ভাগ্নি কোটি কোটি টাকার ব্যবসা করেন, সেই রকম অবস্থা। ছোট বোনকে নিয়ে গেছেন ডাক্তার বানিয়েই ছাড়বেন। যেটা ডাকাত থাকে এটা বাড়িঘর করছে ডাকা। হ্যাঁ, করলো কি করতো সে? এটা অনেক ফুটপাতের দোকান আছে, দোকান আছে তার, সে দোকানদারি করে। একবারে ছোটটা কি করে? ছোটা এই ওই যে ছোট এই যেটা ডাকা থাকে এই বোনের ঘরে থাকে। পরে মামার কাছ থেকে ঠিকানা নিয়ে আমরা খুঁজে পাই অন্তুর নিজের বাড়ি। অন্তুর মা ফরিদা বেগম। অভাবের সংসার, স্বামীর সাথে যোগাযোগ নেই কয়েক বছর, যে কারণে তার এখন একমাত্র ভরসা বড় মেয়ে মাফিয়া। আর ভবিষ্যতের জন্য তাকিয়ে আছেন অন্তুর দিকে।
ফরিদা বেগম এখনো ভেবে বসে আছেন, ছোট মেয়ে ঢাকার বড় স্কুলে পড়ছেন, সংসারের সব অভাব একদিন সেই গুছাবে। ছোট মাইয়াটা স্কুল ভর্তি করাইছে, যেহেতু গার্মেন্টস আর কি করে, তো এখানে স্কুল ভর্তি করিয়া দিচ্ছে। অনেক পরীক্ষা দিয়া অনেক পরে নাকি তা জানি না, বলছি স্কুল বন্ধ। এরকম হয় যে আপনার বড় মেয়ে ওই কাজটা করে এবং সে আপনার ছোটটাকেও পড়ালেখার নাম করে নিয়ে ওই কাজেই ব্যবহার করছে, এরকম যদি হয়? না না, পরীক্ষা না দিচ্ছে। বাবা মার আপন মানুষের এমন স্বপ্নকে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু যাদের কারণে অন্তুর জীবনের স্বপ্নগুলো আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে তাদের বিচার আপনাদের মতো আমরাও দেখতে চাই। দর্শক, এতক্ষণ যে ঘটনাটির বর্ণনা দিয়েছি সেই ঘটনার অন্তু বা মাফিয়ার কারোরই নাম বা ঠিকানা আসল নয়। সামাজিক মান মর্যাদার কথা চিন্তা করে আমরা তাদের ছদ্মনাম ব্যবহার করেছি, কিন্তু নাম না জানা এরকম হাজারো অন্তুর জীবন আজ মাফিয়া আর বাবুদের কারণে যৌনপল্লীর চার দেয়ালে বন্দী। দর্শক, তাদের গল্প শোনাবো, তার আগে বিরতিতে যাচ্ছি। আশা করছি ফিরে এসে সঙ্গে পাবো। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আছি আমি ইলিয়াস হুসাইন। বিরতির আগে যা বলছিলাম, দর্শক, যে বয়সে একটি শিশুর স্কুলে থাকার কথা সেই বয়সেই তাকে থাকতে হচ্ছে যৌনপল্লীতে। এবার আপনাদেরকে তেমন কিছু মেয়ের গল্প জানাবো। টাঙ্গাইল যৌনপল্লী, 2-4টি এনজিওর সহায়তা এখানকার যৌনকর্মীদের সন্তানরা স্কুলে যাবার সুযোগ পায়। অন্যরা সকলেই ছোট থেকেই শুরু করেন মায়ের পেশা। যারা এই কাজ করে টাকা উঠে বেশি 27 কিলোমিটার, আমরা কি যদি প্ল্যান নিয়ে যাই বাঁচতে পারবো? তখন অবলা কিছু না করে নিজে শরীরটা লোক যদি নিজে পারবো, শরীরটা নিজে শেষ করে দিই। নেশা করলে সব কষ্ট ভুলে যাওয়া। এখানকার অধিকাংশ মায়েরাও চান তার মেয়ে ওই পেশাতেই থাকুক। কেউ কেউ সন্তানদের মারধর করে বাধ্য করেন ওই কাজ করতে। বলে তুই কি লাইনে নামবি, এরকম বলেছে। বলে দুদিন পরে এরকম গালাগালি দিয়েছে আমাকে। কেউ আবার নিজের অজান্তে জড়িয়ে পড়ছেন পতিতাবৃত্তিতে। একটা মহিলার আপা ডাকতাম, সেই আর কি আমার বললো যে দেখ বোনু, তুই এইভাবে কাজকর্ম না, এইভাবে রাস্তা রাস্তা না থেকে তুই চল তোরে বাসায় কাজে দিয়ে দি। আমি তার কথা মতন বাসায় কাজে আসলাম, কিন্তু বাসায় কাজে এসে দেখি এইখানে এদের একটা অংশ শিকার হচ্ছেন পাচারের। দেশের বিভিন্ন যৌনপল্লীর দালালদের হাত ধরে বাংলাদেশি নারীরা পাচারের পর আজীবনের জন্য বন্দী হয়ে যাচ্ছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। দর্শক, এ তো গেল নিজের ইচ্ছায় অথবা পাচারের শিকার নারীদের নিষিদ্ধ পল্লীর গল্প, কিন্তু যারা অভাবের সংসারের হাল ধরতে এই পথে নামতে চান না তাদেরকেও অনেকটা জোর করে নামিয়ে দেওয়া হচ্ছে এই পথেই, তাও আবার সরকারি ব্যবস্থাপনায়। নিশ্চয়ই ভাবছেন সেটা আবার কিরকম। এদের সবাই সংসারে টানাপোড়েন আর অসচ্ছলতার কারণে বিদেশ যেতে ইচ্ছুক যাত্রী। অভাবের সংসারে একটু সুখের স্বপ্ন সাজাতে এরা স্বামী সন্তান রেখে জর্ডানে যাচ্ছেন। জর্ডান, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পোশাক শ্রমিক ও গৃহকর্মীর ভিসায় কয়েক লাখ মহিলা শ্রমিক কাজ করছেন। তবে বিভিন্ন কাজের কথা বলা হলেও তাদের অনেকে ফিরে এসেছেন সম্ভ্রম হারিয়ে। গেছিলাম না ভালো, দিছিল বাসা বাড়ি কাম, মালিক ভালো না, মালিক খারাপ। একটা অসহায় মেয়ে 7 বছর লেবানন থাইকাইছে, ও বাংলাদেশ আইছে একদম শূন্য খালি হাতে, একটা চাদর আর একটা সুইটার গায়ে দিয়ে আসছে। চাঁদপুরের মরিয়ম, হাজেরা আর রহিমা জর্ডান গিয়েছিলেন একটু বাড়তি উপার্জনের আশায়, কিন্তু সেখানে সম্মান বিক্রি করে দিতে রাজি না হয় ফিরতে হয়েছে খালি হাতে। ধুইতো আমার হাত পারলে ধুইতো, এই যে খাওন দিত না। খিদের ছুটে ভাই নিজের পেশাবকে নিজে খাইছি, মারি থেকে মাথায় আউটে গেল পর আর আমি কিছু করবেন নি, জ্ঞান আছে আমার। 6 মাস পাগলা গরুতে আসছিলাম, আমার খাওয়াই দিছে, আমার হাত পাও ধোয়াই দিছে, আমার অন্য একটা মানুষ দেখ কাপড় চোপড় পরাই দিছে। অনেকে আবার সেখানকার বাড়ির মালিকের কাছে শারীরিক নির্যাতনের শিকারও হতে হয়েছে। বিদেশ যাই মানুষ মরবে, বিদেশ গেছিলাম বাপ মা তুই, পয়পুলাম তুই, স্বামী তুই, যে ভালো করে লেখাপড়া করম, ভালো করে খাওয়ান দিব। 3.5 মাস আসছিলাম, 3.5 মাসের মধ্যে আমারে মায়ের দূর করতে চাইছিল, আমি বাসায় পলাইছিলাম। আশ্চর্যের বিষয় হলো জর্ডান সহ এমন 2-1টি দেশ আছে যেসব দেশে পুরুষ শ্রমিক না নিলেও নারী শ্রমিক নেওয়া হচ্ছে। বর্তমান সরকারের আমলে শ্রমিক রপ্তানির অন্যতম ভরসা হয়ে দাঁড়ায় এসব নারী শ্রমিক, আর
তারা দেশে ফিরে এ ধরনের নির্যাতনের হাজারো অভিযোগ করলেও মন্ত্রী জানান তার কাছে নাকি এ ধরনের কোনো অভিযোগই আসে না। তারা যৌন হয়রানির শিকার হচ্ছে, এই কথাটা আমি অ্যাডমিট করলে মানে কি সবাই অ্যালার্ম হয়ে যাবে। কাজে এসব কেস খুব সীমিত, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো কেস এই ধরনের কেস আসেনি। এটা হাইপোথেটিক্যাল কেস নিয়ে আমি তোমার মেসেজ দিতে যাবো কেন? সো ফার আই এম কনসার্ন, আমি জানি যে এই ধরনের কেস হচ্ছে না। তবে মধ্যপ্রাচ্যের ব্যাপারটা আবার একটু আলাদা। সেখানে কিন্তু তাদের আগমন ঘটে বা দেশ থেকে তাদের প্রত্যাগমন ঘটে অভিবাসী শ্রমিক হিসেবে। শুধু তাদের সঙ্গে অন্য ধরনের কিন্তু জালিয়াতি, ছলচাতুরি, অঞ্চলে যেভাবে বলুন না কেন, এগুলো তাদেরকে যে করা হচ্ছে কিন্তু অন্য একটি মাধ্যম ব্যবহার করে, যেখানে তাদেরকে একটা চাকরির একটা লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে তাদেরকে পতিতাবৃত্তিতে লিপ্ত হতে বাধ্য করা হচ্ছে। দর্শক, একুশের চোখ সবসময় দৃষ্টি রাখে অন্যায় অনিয়মের দিকে। আপনার চারপাশে যখন যা কিছু ঘটছে তা যদি আপনার কাছে মনে হয় অপরাধ, অবিচার, তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না। একুশে টেলিভিশন আপনার পাশে দাঁড়াবে, তুলে ধরবে আপনারই কথা। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়। প্রযোজক একুশের চোখ, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার 10, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন chok@ekushe-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 0197212123 এই নম্বরে। মনে রাখবেন, কাউকে হেয় প্রতিপন্ন করতে যেন আপনি ব্যবহৃত না হন। ভালো থাকুন, সুস্থ থাকুন, একুশের সঙ্গে থাকুন, এই প্রত্যাশায় বিদায়।